আসসালামু আলাইকুম। সাবের হোসেন চৌধুরী শিরিন শিলা ততটা দক্ষ না একটি রাজনৈতিক দল পরিচালনা করবার জন্য। যে শারীরিক একটি সুঠাম সুঠাম মানুষ হিসাবে ঠিক আছে, কিন্তু তিনি ভারী এবং তার রাজনৈতিক যে পরিক্রমা বা রাজনীতি করতে গেলে যতটা আউটসাইড জেনারেল নলেজ থাকার কথা, শিক্ষিত জ্ঞানী মানুষ, কিন্তু রাজনীতির মাঠে তিনি একটি ক্ষুদ্র ব্যক্তি হিসাবে, যদিও আওয়ামী লীগ তাকে তার মেধাকে ব্যবহার করে গেছে, তার পারফরমেন্সকে ব্যবহার করেছে দলের স্বার্থে, কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসাবে শিরিন ততটা ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না। সাবের হোসেন চৌধুরী পারবে, যদি তাকে সেইভাবে পেলা খুঁটি টুটি লাগিয়ে দাঁড় করিয়ে রাখা যায়। কিন্তু তিনি অতিশয় ভদ্র মানুষ, কিন্তু রাজনীতি বোঝেন, শিষ্টাচারিতা বোঝেন, ভদ্র মানুষ, ভদ্রতা বোঝেন, সৌজন্যতা বোঝেন, নিজের সম্মান বা ব্যক্তিত্ব ধরে রাখবার জন্য তার যথেষ্ট দর্শনভিত্তিক ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স ব্যক্তি হিসাবে যা বোঝায়, আমি তার ভিতরে সেটুকু বুঝি। বাট তার উপরে দিলে হয়তো তিনি আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে পারবেন, এবং তার নিয়ন্ত্রণে যদি একটি আসলেই আওয়ামী লীগ হয়, সে আওয়ামী লীগটা অনেকটাই বিদেশ নির্ভর হবে না, পরিবার নির্ভর হবে না, ব্যক্তি নির্ভর হবে না, প্রকৃতপক্ষেই গণতন্ত্রের জন্য যে তৃণমূল থেকে সংগঠিত একটি রাজনৈতিক দল সংগঠিত হয়, হয়তো সেটা হওয়া সম্ভব। তিনি পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরেই হয়তো আওয়ামী লীগকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। কিন্তু এই ধোঁয়া তুলে বিএনপিরা কিন্তু ফেনা তুলে ফেলছে যে রিফাইনারি আওয়ামী লীগ, রিফাইনারি আওয়ামী লীগ, রিফাইনারি আওয়ামী লীগ। কিন্তু এই যে চিল্লাইতে ওই যে কান ছিলে নিয়ে গেল, সিলের পিছনে দৌড়াচ্ছে বিএনপি। এটা কোন ধরনের খেলা? যে টিকটিকিকে আক্রমণ করলে ওরা স্বেচ্ছায় কিন্তু লেজটাকে ফেলে পালিয়ে যায়, ওই লেজ নিয়ে খেলা করতে করতে কিন্তু টিকটিকি সরে যায়। বিএনপি সেই বড় ধরনের একটি ধোঁকার মধ্যে আছে, বড় ধরনের, বিশেষ করে একনিষ্ঠভাবে যারা বিএনপি করেন বা যারা জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং যারা দল করে লাভবান হতে চায়নি, যারা দল করে পদ পদবীর পিছনে দৌড়ায়নি, যারা দল করে বাড়ি গাড়ি করতে চায়নি, যারা দল করে সালিশের মাধ্যমে টাকা উপার্জন, আধিপত্য বিস্তার বা কোনো জায়গায় যায়নি, কিন্তু তারা চায় যে আদর্শিক সংগঠনটি, দলটি ক্ষমতায় থাকলে তার মনোবলটা হাই থাকে, তার চেস্ট আপ থাকে, মাথাটা উঁচু থাকে, যে তার আদর্শিক সংগঠনটি দেশ পরিচালনা করছে সুনামের সাথে, দুর্নামের সাথে না। তিনি চাঁদাবাজের সাথে জড়িত না, পছন্দ করেন না এই ধরনের, রাজনীতি নিয়ে ব্যবসার সাথে না। রাজনীতি মানুষ সেবার কল্যাণে যারা নিয়োজিত, সে 2 পয়সা খরচ করতে চায়, কিন্তু অন্য কারোর মনে ব্যথা দিয়ে 2 পয়সা আয় করে সে তার সংসারে বা ব্যক্তি জীবনে বহন করবে, খরচ করবে, সেটার পক্ষে না। তারা যারা একেবারে মুখ বন্ধ করে আছেন, নীরবে আছেন, তারা এক শ্রেণী। আর এক শ্রেণী হলো যারা ওই যে মারামারির ভিতরে ঢুকে গেছেন, শিবিরের সাথে মারামারি হচ্ছে বা ভার্সিটিগুলো দখলের চেষ্টা করা হচ্ছে, শিক্ষাঙ্গনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে, আবার সেই খুনোখুনি, রক্তাক্ত, আবার সেই পুলিশ বাহিনীকে ব্যবহার করার অপচেষ্টা, আবার সেই হেলমেট বাহিনী তৈরির আরও একটি অপচেষ্টা চলছে। এদের দিক যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এবং এর বাইরে কিন্তু তারেক জিয়া একবার সম্পূর্ণ আলাদা। বিএনপির কর্মকাণ্ড যদি আপনারা লক্ষ্য করে থাকেন, মাঠ পর্যায়ে থেকে শুরু করে এই ছাত্র রাজনীতির ভিতরে এখন যেটা হচ্ছে, এর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ইমেজে আছেন তারেক রহমান। যদি আপনার দৃষ্টিশক্তি ততটা প্রখর হয়, তাহলে বুঝতে পারবেন বর্তমান যে ধারার রাজনীতি চলছে, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে নীরবে রাষ্ট্র কাঠামো কাজ করে যাচ্ছে, সেইটা একটা। আর একটা কিন্তু হঠাৎ এই যে মারামারি বা হুঙ্কার দিয়াদি শুরু হয়ে গেল, যেটা চট্টগ্রাম ভার্সিটিতে শুরু করে শাহবাগ এলাকা দিয়ে হঠাৎ করে একটি ঝইঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে। এর কিন্তু একটি উদ্দেশ্য আছে, বড় ধরনের পিছনের একটি খেলা আছে। আওয়ামী লীগের রিফাইনারি বলতে আপনারা যেমন চিল্লাচ্ছেন, বিএনপিকে লক্ষ্য করতে পারছেন? বিএনপি রিফাইনারি অলরেডি হয়ে গেছে ভিতরে ভিতরে।
সেটা প্রকাশ করতে হয়তো সময় লাগছে। সামনের কাউন্সিল হলে আরও পরিষ্কার হয়ে যাবে, এবং এই পরিষ্কারের মধ্য দিয়ে বিএনপির চরিত্র পরিষ্কারভাবে দুইটি রেলগাড়ির মতো দুইটি ধারা বের হয়ে যাবে। একটি ধারা হলো তারা মারামারি করছে। কেন মারামারি করছে? ওদের কী স্বার্থ? আদর্শিক একটি সংগঠন কেন গড়ে তুলতে পারে নাই? ছাত্রদের দিয়ে রাজনৈতিক সংগঠন করে সমকক্ষকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দিয়ে সেইখানে তাদের অবস্থান প্রচার করার থেকে মারামারি মুখী হয়ে উঠছে কেন? অর্থাৎ তারা ভাবছে আমাদের পিছনে আমাদের রাজনৈতিক দল আছে, আমাদের পিছনে মন্ত্রী এমপি আছে, আমাদের পিছনে প্রশাসন আছে, আমাদের দল ক্ষমতা হিসাবে সরকারের যত ধরনের সুযোগ সুবিধা আমাদের পিছনে এসে দাঁড়াবে, আমাদেরকে সাপোর্ট দেবে। এই যে বড় একটি মস্ত বড় ভুলের গহ্বরে তারা ডুবে আছে, পড়ে আছে। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিগত 1 থেকে 6 সালের শেষ পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির দ্বারা সবচেয়ে বেশি পুলিশ হতাহত হয়েছে, মার খেয়েছে, অপমানিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে প্রচুর। পুলিশ যে কোনো বাহিনীতেই হোক, কার সময় কার টার্মে ওই সংস্থা ক্ষতিগ্রস্ত হয় ওটা তাদের রেকর্ডে থাকে, কথার মাধ্যমে স্থানান্তরিত হয় একজন থেকে আরেকজনের কাছে। তাদের স্মৃতি কথা, ব্যথা বেদনা যখন রিটায়ার্ডে আসে, নব নিযুক্ত যারা আসে তাদের কাছে বলে যায়, রেখে আসে যে এরা এসে এই অবস্থা, এখানে এই অবস্থা রেখে আসে। তো সেই জায়গাগুলো পুলিশ বাহিনীতে রয়ে গেছে। এবং সদ্য 2 বছর আগে যে ঘটনা, পুলিশ বাহিনী যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মার খেয়েছে, এখনও অনেক পঙ্গুত্ব বরণ করেছে, কেস কালামে ঝুলছে, তারা তো বড় ধরনের একটি শিক্ষা পেয়েছে যে সরকারের পক্ষে থাকলে, কথা বললে বা সরকারের হুকুম মেনে জনগণের উপরে গুলি চালাইলে পরিণতি কী হয় সেটা তো তারা এখনও সাক্ষী। তারাই তো এখনও চাকরিতে। তারপরে যাদেরকে নিয়োগ হয়েছে তারা এখনও পুলিশ হয়ে ওঠেনি, এখনও ট্রেনিং সেন্টারে। পুরনো যারা রয়েছে তারা কিন্তু এই আগুনের ভিতর থেকে বের হয়ে পুলিশ ব্যারাকে, পুলিশ লাইনে আছে। তো তারা তো জানে যে আপনাদের মারামারির পক্ষে হয়ে যদি বিরোধী পক্ষকে আমি আঘাত করি, তার সেই প্রতিঘাতটা আমার উপরে কতটুকুন হয়ে আসবে। আপনি তো তখন পলাই বেড়াবেন, আমার ব্যারাক আক্রান্ত হবে, আমার থানা আক্রান্ত হবে, আমার সন্তান আক্রান্ত হবে, আমার পরিবার নিরুপায় হবে, আমার ভবিষ্যৎ কী হবে? কেন তারা আপনাদের এই মারামারির সাপোর্ট দিতে যাবে? কী উদ্দেশ্য? আপনি কেন মারামারি করতে যাচ্ছেন? আপনার ওখানে কী লাভের জায়গাটা আছে? আপনি সেও লেখাপড়া করুক, আপনিও লেখাপড়া করেন। আপনাদের উদ্দেশ্য জ্ঞান চর্চা করে আপনার জ্ঞানের মাধ্যমে অর্থ উপার্জনের একটি জায়গা তৈরি করে নেওয়া। মারামারিতে কেন লিপ্ত হচ্ছেন? আর একজনকে কেন মারতে যাচ্ছেন? কোনটা ভুয়া, কোনটা সঠিক যাচাই বাছাই না করে নিজেদেরকে কেন সন্ত্রাসী, কেন সেই রক্কাটা হিসাবে আবার আপনার জন্য পুরো একটি দল দুর্নামের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে? আমার তো মনে হয় এদের খুঁজে বের করে ম্যাডাম খালেদা জিয়া যেভাবে খুব কঠিনভাবে শক্ত হাতে দমনের চেষ্টা করেছিলেন এই দলীয় শৃঙ্খলা ফেরাবার জন্য, দলীয় সন্ত্রাসীদেরকে নির্মূল করবার জন্য, সেই জায়গাটাই হওয়া উচিত। আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীদেরকে কখনো আহত করেন নাই, নিহত করেন নাই, বা কেস কালামে ফেললেও আবার জামিন দিয়ে দিয়েছিলেন নির্বাচনের আগে সম্রাটদেরকে, মনে আছে। যার জন্য কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসাবেই পরিগণিত হয়েছে, এবং সন্ত্রাসী ধারায় আওয়ামী লীগ এবারও নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসী রাজনৈতিক দল হিসাবেই। তো আপনার জন্য একটি দল কেন সন্ত্রাসী দল আখ্যায়িত হবে, সন্ত্রাসী হিসাবে দেশে এবং বিদেশে পরিচিতি হয়ে উঠবে? আপনি কে? রাজনীতি করেন সৌজন্যতার সাথে, ভদ্রতার সাথে রাজনীতি করেন। আপনি একেবারে শ্যামদা রামদা নিয়ে রাজপথে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াবেন, সেটা মিডিয়ায় আসবেন, আবার আপনি বলবেন ওটা শিবিরের ছিল, জামাতে থানায় নিয়ে যাচ্ছিলাম। যেখানে ছিল সেখানে ডেকে পুলিশের হাতে ধরাই দিতেন ওই অস্ত্রটা, যে ভাই যে শিবিরের অস্ত্র ফেলে গেছে আপনারা নিয়ে যান। আপনার হাতে উঠলো কেন? এগুলো চিটারি কথাবার্তা, এগুলো বোঝে না মানুষ, স্পষ্টই বোঝে। আর ও কি ছাত্র? আপনাদের দেখে মনে হলো ওর ছেলে ছাত্র? ও কোন কিসের ছাত্র? এই যে বিএনপি ভুয়া ছাত্র রাজনীতিতে ভরা, প্রত্যেকটা সব 50-60 বছরের ছেলেপেলে ছাত্র রাজনীতির সাথে জড়িত, একেবারে
সভাপতি রাকিব থেকে শুরু করে ভালো করে লক্ষ্য করে দেখেন, রিফাইনারি বিএনপির ভিতরে তৈরি হচ্ছে। এবার যখন বিএনপি আক্রান্ত হবে, কঠিনভাবে আওয়ামী লীগের মতো আক্রান্ত হবে, তারেক রহমান আক্রান্ত হবেন না, ফখরুল আক্রান্ত হবেন না, রিজভী আক্রান্ত হবেন না, আরও কতিপয় খন্দকার মোশাররফ হোসেনরা আক্রান্ত হবেন না। আক্রান্ত হবার জন্য মাঠ তৈরি হয়ে গেছেন, সেটা সবাই জানে। কাকে কে বেশি পছন্দ করছেন, কে জুলাইকে অবজ্ঞা করছেন, কে বিএনপিকে ভরা ধানে মই দিবার জন্য কারা দায়ী, তারা চিহ্নিত হয়ে গেছে বিএনপির কাছেই, এবং বিএনপি দ্বারাই তারাই আক্রান্ত হবে। এটা বিএনপি যেমন আওয়ামী লীগ বলতে পুরো আওয়ামী লীগই একটি আক্রান্তের শিকার হয়েছিল, সম্ভবত এইবার আক্রান্ত হলে বিএনপি পুরো আক্রান্ত হবেন না, বিএনপির কতিপয় ব্যক্তি আক্রান্ত হবেন, এবং সেই কতিপয় ব্যক্তি বিএনপি রিফাইনারি বিএনপি, তারা আক্রান্ত হবেন। আর অরিজিনাল যারা বিএনপি, আমার দোয়া থাকলে এবং আশা করি অরিজিনাল আসলে যারা বিএনপি, তারেক রহমান এবং জায়মাদের নিয়ে প্রকৃতপক্ষে, যদিও এটি পরিবারতন্ত্র অনেকেই বলার চেষ্টা করবেন বা বলবেন, কিন্তু আমার দৃষ্টিতে পরিবারতন্ত্র হলেও একটি আদর্শ পরিবার যদি হয়, প্রকৃতপক্ষে দেশপ্রেমিক পরিবার যদি হয়, সেখানে ক্ষতির কিছু নেই। এবং দলটিকে পুনর্গঠিত, সংগঠিত, শক্তিশালী এবং মানবিক দেশপ্রেমিক দল হিসাবে তারা যদি পরিচালনা করবার জায়গা থাকে এবং তারা সামনে থাকলে, দলটি যদি ঠিক পথে পরিচালিত হয়, তাহলে সমস্যা তো হওয়ার কথা নয়। যেমনটি শেখ পরিবার এদেশের মানুষকে যেভাবে শিয়াল কুকুরের মতো অবহেলা করে গেছে, তারা দেশকে যেমন তার পৈতৃক দেশ মনে করত, দলকে যারা বাবার দল হিসাবে মনে করত, একই পরিবার থেকে তারা গোষ্ঠীগতভাবেই একেবারে 25-30 জন এমপি বানিয়ে ফেলেছিল শুধু শেখেদের দিয়ে। তারেক রহমানরা বা ম্যাডামের ফ্যামিলি তো ততটা উচ্ছৃঙ্খলভাবে আর কেউ আসেনি। এক তারেক রহমান নিয়ে আসে, একটি আসন নিয়ে তিনি আসেন, তার পরিবারকে ফেজে আনেননি। এবং দীর্ঘদিন পর জিয়াউর রহমান বা ম্যাডাম খালেদা জিয়া কখনো বগুড়ার তারেক রহমানের যে পৈতৃক ভিটা, সেটাও কোনো দিন দেখতে দেয়নি মানুষকে, যে এইটাই ভিটা এবং এমন আকৃতি। আমার মনে হয় প্রথম জিয়াউর রহমান বগুড়া গেছেন অনেকবার, কিন্তু সেই বাড়িটিকে কখনো দেখাননি। ম্যাডাম খালেদা জিয়া বগুড়াতে গেছেন, কিন্তু ওই বাড়িটিকে দেখাননি, বা তার আত্মীয় স্বজন কে বা কারা কখনো দেখাননি। জুবাইদা সিলেটে গেলে তার যাদেরকে দেখা গেছেন একেবারেই আননোন ব্যক্তি তারা, কিন্তু জেনারেল উসমানীর যে অভিজাত্য যে ফ্যামিলি পরিবার বা তাদের যারা রাজনীতির ভিতরে আছেন, কাউকে কি একবারও তারেক রহমান পাশে এসে বা কাছে ডাকিয়ে দেখিয়েছেন মিডিয়াকে? কাউকে না, সেটা দেখাননি তারা, সেটা তারা পছন্দ করেননি। তারা পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠিত হোক এটাও চান না। জিয়াউর রহমান, অনেক কথা হচ্ছে এখন, আসলে একটি প্রেক্ষাপট তৈরি করতে গেলে, জায়গা তৈরি করতে গেলে তার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে। এখন পরবর্তীতে সেইগুলো যদি রাজনীতির ভিতরে এনে সমালোচনার মুখরোচক গল্প আকারে প্রকাশ করা যায়, সেটা সবার ভিতরেই আছে, দোষ গুণ সবার ভিতরেই আছে। কিন্তু তারেক রহমানকে নিয়ে যে উপকথা বলা হয়, আদতে কি 1% সত্যি কিনা সেটা যাচাই করা যায়, এখনো বাছাই করা যায়। তারেক রহমানের একটা জিনিস আমি হাঁটার দিক আমি লক্ষ্য করি, মালয়েশিয়ার বর্তমান যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার উপরেও ওই জেলখানাতে বা বিভিন্নভাবে সরকার যখন অত্যাচার করত, 2 দিন 3 দিন তিনি বেহুশ হয়ে পড়ে থেকেছেন, নাকে মুখে রক্ত বের হওয়ার ছবি মিডিয়াতে আসতো। তিনিও কিন্তু সাদা শার্ট এবং নিচে প্লেন কাট, এই শার্টটি তিনি পরতেন আনোয়ার ইব্রাহিম। আমার মনে হয় ঠিক সেই কাপড়ই তারেক রহমান পরেন। উনি কি ঠিক ওই একই সময়ে, তারেক রহমানও যে সময় নির্যাতনের শিকার হয়েছেন, যে সময়টাতে আনোয়ার ইব্রাহিমও ওই একই সময়টাতে ওই ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দুইজনের ব্যক্তির ভিতরে
মানে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার অনেক মিল, হাঁটার ভিতরে অনেক মিল, পোশাকের ভিতরে অনেক মিল। আমার মনে হয় আনোয়ার ইব্রাহিম যেভাবে দেশকে একটি ভালোবাসার জায়গায়, উন্নত জায়গায় নিয়ে পৌঁছেছে, এই রিফাইনারি বর্তমান যে বিএনপি ক্ষমতা দেখাচ্ছে, এই গ্রুপটি সাইড হয়ে যাওয়া প্রয়োজন। বিএনপি থেকে এই গ্রুপটিকে আপনারা অনুগ্রহ করে এই মানুষগুলোকে চিহ্নিত করে রাখুন। এই যে যারা মারামারি করছে, করার জায়গা তৈরি করে দিচ্ছে, যারা আগ বাড়িয়ে কথা বলছে, বিএনপির বড় নেতা হওয়ার জন্য চেষ্টা করছেন, বড় নেতা হয়ে সর্ব জায়গায় নাক গলাচ্ছেন, এবং বিএনপির যে আদর্শের জায়গা, যেমন তারেক রহমান সবসময় বলে আসছে যে জুলাই আগস্টের যে সংস্কার, তার প্রতিটি অক্ষর কমা দাঁড়িয়ে আমরা মেনে চলবো, এটা কিন্তু তারেক রহমান বলছেন। কিন্তু আর একজন নেতা আছেন যিনি আইনি ব্যাখ্যা দিচ্ছেন, সংবিধানের দোহাই দিচ্ছেন, নিজেকে এমনভাবে উপস্থাপন করছেন যে প্রধানমন্ত্রী নয়, তিনি যেটা বলবেন সেটাই সঠিক। এদেরকে চিহ্নিত করে রাখুন। দৌড় খাওয়ান সময় হয়ে আসছেন, খুব সময়ের ভিতরে কেউ কেউ আসছে, এসে গেছে, কেউ কেউ আসছেন। খেলার মাঠ তৈরি হবে, বিএনপির আরেকটি ধারা তৈরি হবার জন্য সুযোগের অপেক্ষায় আছেন। এই রিফাইনারি বিএনপি বর্তমানে যারা একেবারে মনে করছেন আপনারা ছাড়া বিএনপি চলবে না, আপনারা বিএনপি থেকে আউট হয়ে যাবেন, খেলা থেকে ছিটকে চলে যাবেন। আওয়ামী লীগের যারা ছিটকে দেশ থেকে চলে গেছে, আপনারা ভাবে ছিটকে দেশ থেকে চলে যাবেন। তারপরে নিরপেক্ষ, জনপ্রিয়, দেশপ্রেমিকরা বিএনপিকে নিয়ন্ত্রিত করবে। যদি আওয়ামী লীগও রিফাইনারি হয়ে আসে, বিএনপিও রিফাইনারি হবে, এবং তখন তিনটি দল থাকবে: আওয়ামী লীগের রিফাইনারি দল, বিএনপির রিফাইনারি দল, জামাত। যদি সমস্ত কিছু ধুয়ে মুছে উঠে বাংলাদেশের সাংবিধানিক কায়দায়, সংবিধানের আওতার ভিতরে থেকে রাজনীতি করতে চান, এই তিন ধারার রাজনীতি বাংলাদেশে প্রবাহিত হবে। ভবিষ্যৎ দিনে অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।